জলবায়ু পরিবর্তনের হুমকিতে মানব সভ্যতা, কপ সম্মেলনে বললেন প্রধান উপদেষ্টা। বিশ্বকে রক্ষায় বিলাসী জীবনাচরণ পরিবর্তনের পরামর্শ। রাজনৈতিক সংকট মোকাবেলায় প্রয়োজন নির্বাচিত সরকার, বললেন মির্জা ফখরুল। গুরুত্বপূর্ণ পদে বসে ষড়যন্ত্রে লিপ্ত হাসিনা দোসররা, অভিযোগ রিজভীর। এবং শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বলা মূল সংবিধানের কনসেপ্টের পরিপন্থী, বললেন অ্যাটর্নি জেনারেল। 15তম সংশোধনী বাতিলের দাবি। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। জলবায়ু পরিবর্তনের ক্ষতি কমাতে বিলাসী জীবনাচরণ পরিবর্তনের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সভ্যতার ধ্বংসের জন্য মানুষই দায়ী। আজ আজারবাইজানের বাকুতে COP29 সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, মানব সভ্যতা টিকিয়ে রাখতে হলে গ্রহণ করতে হবে ভিন্ন জীবনধারা, গড়ে তুলতে হবে ভিন্ন এক সংস্কৃতি। সেটি কার্যকরে তরুণ ও যুবশক্তির প্রতি আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা আরও বলেন, জলবায়ু সংকট তীব্রতর হচ্ছে, তাই শূন্য বর্জ্য ও শূন্য কার্বনের উপর ভিত্তি করে একটি নতুন জীবনধারা গড়ে তোলার পরামর্শ দিয়েছেন তিনি। Long-standing dream of creating a world of 3 zeros. Our civilization is at a grave risk as we continue to promote self-destructive values. We need to mobilize our intellectual, financial, and youth power to lay the foundation of a new civilization, a self-preserving and self-reinforcing civilization. We, the human inhabitants of this planet, are the cause of the destruction of the planet. নেপালের জলবিদ্যুতের জন্য দক্ষিণ এশিয়ায় গ্রিড তৈরির আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাকুতে জলবায়ু সম্মেলনের ফাঁকে সোশ্যাল বিজনেস গ্রুপের সঙ্গে এক বৈঠকে কথা বলেন তিনি বলেন, বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানের সঙ্গে সংযোগকারী বিদ্যুৎ গ্রিড না থাকায় হিমালয়ের দেশগুলোর বেশিরভাগ জলবিদ্যুৎ উৎপাদন সম্ভাবনা স্থিমিত রয়েছে। এছাড়া বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানকে দক্ষিণ এশিয়ায় গ্রিড তৈরি করার কথা ভাবতে হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ সহজেই নেপাল থেকে জলবিদ্যুৎ আনতে পারে, কারণ এটি বাংলাদেশ থেকে মাত্র 40 মাইল দূরে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক সংকট মোকাবেলায় প্রয়োজন নির্বাচিত সরকার। ফ্যাসিবাদের প্রধান হোতা ভারতে অবস্থান করে দেশবিরোধী অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে তিনি এসব কথা বলেন। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার দোসররা এখনও গুরুত্বপূর্ণ স্থানে থেকে ষড়যন্ত্রে লিপ্ত। বিস্তারিত জানাচ্ছেন শেখ সোহাগ, ক্যামেরায় ছিলেন সাব্বির রহমান। ঠাকুরগাঁয়ের কালীবাড়ি নিজ বাসভবনে স্থানীয় নেতাকর্মী ও সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলেন তিনি। বিএনপির মহাসচিব অভিযোগ করেন, ভারতে বসে দেশবিরোধী অপপ্রচার চালাচ্ছে শেখ হাসিনা। আমাদের চিন্তাতে আগামী নির্বাচন নিয়ে, সেটাই আমরা এখন পর্যন্ত নিশ্চিত নই। কারণ বর্তমান যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা এখন পর্যন্ত নির্বাচনের কোনো রোডম্যাপ দেয়নি। তারা নির্বাচনের ব্যবস্থাকে সংস্কার করার জন্য আপনার একটা কমিটি করেছে, একটা সংস্কার কমিটি করেছে। আওয়ামী লীগ নিয়ে এই মুহূর্তে বিএনপির কোনো চিন্তা নেই উল্লেখ করে তিনি বলেন, একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে না। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হলে জনগণ তা ভোটের মাধ্যমে করবে। তারা ইতিমধ্যে আমাদেরকে চিঠি দিয়েছে আমাদের মতামতগুলো জানানোর জন্য। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। আমরা খুব শিগগিরই আমাদের মতামত দেব, অন্যান্য রাজনৈতিক দলগুলো সেটা দেব। আমরা এই কথার উপরে সবচেয়ে জোর দিচ্ছি, বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে সবচেয়ে জরুরি যে জিনিসটা প্রয়োজন, সেই জিনিসটা হচ্ছে যে একটি একদম অবাধ, নিরপেক্ষ, সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন। এদিকে রাজধানীর বনানীতে চক্ষু সেবা ক্যাম্পাসের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার দোসররা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছে, তাদেরকে না সরালে দেশের অস্থিরতা কমানো সম্ভব না বলে জানান তিনি। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য অধিদপ্তর তারা ওই সচিবদেরকেই ঢাকা মেডিকেল কলেজ, তারপরে বিভিন্ন
মানে গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে পদায়ন করা হচ্ছে। তো এইগুলো আপনার মানে অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি না দেখে, বিপদ তো তাদেরও হবে, আমাদেরও হবে। আমরা বলেছি যে মার্কেটগুলো এখনও আওয়ামী লীগের সিন্ডিকেটের কাছে, বাজারগুলো তাদের সিন্ডিকেটের কাছে। আপনারা তাদের একটা লোককে আজকে ধরেছেন, একটা লোককে গ্রেপ্তার করেছেন, অথচ আপনি শুল্ক কমিয়েছেন, তারপরেও তো পেঁয়াজের দাম কমে না, তারপরেও তো রসুনের দাম কমে না, তারপরেও তো চিনির দাম কমে না, তারপরেও তো আটার দাম কমে না, তারপরেও তো সয়াবিন তেলের দাম কমে না, পাম অয়েলের দাম কমে না, সূর্যমুখী তেলের দাম কমে না, কারণ এগুলো ইম্পোর্ট করতে হয়। এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য আওয়ামী সিন্ডিকেট দায়ী উল্লেখ করে রিজভী বলেন, এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বলা মূল সংবিধানের কনসেপ্টের পরিপন্থী বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আজ হাইকোর্টে মন্তব্য করেন তিনি। অ্যাটর্নি জেনারেল বলেন, শেখ মুজিবের অবদানকে কেউ অস্বীকার করে না, কিন্তু তাকে জাতির পিতা বলা মূল সংবিধানের কনসেপ্টের পরিপন্থী। এছাড়া 15তম সংশোধনী বাতিলের রুল শুনানিতে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা মানে এই নয় যে শত শত মানুষকে গুম করা, হত্যা করা, নির্বিচারে গায়েবী মামলা দেয়া বা তথাকথিত গণতন্ত্রের নামে জনগণের সাথে প্রতারণা করা। এটি দলের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে 15তম সংশোধনী আনা হয় উল্লেখ করে তা বাতিলের দাবিও জানান অ্যাটর্নি জেনারেল। হাইকোর্ট বিভাগের ছুটিতে পাঠানো 12 বিচারপতির বিষয়ে দ্রুত পূর্ণাঙ্গ তদন্ত সাপেক্ষে বিচার কার্যে অংশগ্রহণের জন্য বেঞ্চ প্রদান করতে আইন মন্ত্রণালয়ে আবেদন করেছেন এক আইনজীবী। আজ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনির উদ্দিন এই আবেদন করেন। আমরা দেখেছি যে স্কাইপি কেলেঙ্কারি এবং কোর্টার জাজমেন্টের ব্যাপারে দেখলাম যে কিছু কিছু জাজমেন্ট বিদেশ থেকে আসতেছে, এখানে মাননীয় বিচারপতিদেরকে দিয়ে সেটা পাঠ করানো হচ্ছে। আবার দেখলাম যে কোর্টার জাজমেন্টের ক্ষেত্রেও দেখলাম যে এটা হয়তো দেখা যায় একটা গুলিস্তান রাজনৈতিক দলের কার্যালয় থেকে আসছে, আমাদের মাননীয় বিচারপতিদেরকে জোর করে সেটা পাঠ করানো হচ্ছে এবং তাদের শপথ ভঙ্গ করানো হচ্ছে। তো এখন যেহেতু এখন একটা মানবিক সরকার আছে, এই সরকারের কাছে আমাদের দাবি হচ্ছে যে আমাদের এই যা সম্মানিত মাননীয় বিচারপতি আছেন 12 জন, এনাদের ব্যাপারে আসলে ওনারা কী সিদ্ধান্ত নিচ্ছেন, যদি ওনারা সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে সেটাও জানান, অথবা তাদেরকে বেঞ্চ দেওয়া হোক। এইটাই ছিল আমার আজকের লিগ্যাল নোটিশের মূল প্রতিপাদ্য। যশোর সেনানিবাসে সিগন্যালস ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুল STC&S এর বাৎসরিক কোর অফ সিগন্যালসের অধিনায়ক সম্মেলন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে যশোর সেনানিবাসে হোম অফ সিগন্যালসে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান 55 পদাতিক ডিভিশনের GOC মেজর জেনারেল JM ইমদাদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কোর অফ সিগন্যালসের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশ মাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন। একই সাথে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য কোর অফ সিগন্যালসের সকল সদস্যদের প্রতি আহ্বান জানান। রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামের জামিন নামঞ্জুর করে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। একই মামলায় অ্যাডভোকেট মমতাজউদ্দিন আহমেদ মেহেদিরও 3 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত 7 নভেম্বর মোহাম্মদপুর থানার পৃথক 3টি হত্যা মামলায় আতিকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত। শিক্ষার্থী রফিক হাসান হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়। পরে মোহাম্মদপুর থানার আরও 2 হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। কাফনের কাপড় পরে সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত সকল নবিশদের চাকুরি জাতীয়করণের দাবিতে 25তম দিনের মতো জাতীয় প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী নকল নবিশ দাবি আদায় পরিষদ। প্রতিদিনের ন্যায় সকাল থেকে সারা দেশ থেকে আগত হাজার হাজার সকল নবিশরা এই কর্মসূচিতে অবস্থান নেয়। তাদের এক দফা দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান আন্দোলনকারীরা। তারা বলেন, আগামীকালের মধ্যে দাবি না মানলে রোববার থেকে সকল সাব রেজিস্ট্রি অফিসের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হবে। সকল নবিশদের এই কর্মসূচি সমন্বয় করছে মোহাম্মদ রফিকুল ইসলাম, আলামিন সরকার, আজিজুল হক, এনামুল হক, মাসুদ রানা সহ জেলা উপজেলা নকল নবিশরা।
আগামীকালকে থেকে সবাই সাদা কাপড় পরে এবং আমরা আত্মহতি দেওয়ার জন্য আমার অন্বেষণের জন্য এখানে শুয়ে পড়ব। 16,245টি পরিবারের অন্ন বস্ত্রের ব্যবস্থা হোক, এটা কি তারা চায় না? আমরা আমাদের চাকরি জাতীয়করণ হলেই আমরা আমাদের ঘরে ফিরে যাব। চাকরি জাতীয়করণ ছাড়া আমাদের কাছে কোনো কথা নাই। আমাদের জীবনের মৌলিক চাহিদাগুলো আমরা পূরণ করতে পারি না, এটা কোনোদিন হতে পারে না একটা গণতান্ত্রিক সরকারের দেশে। আগামীকালের মধ্যে যদি কোনো আমরা আমাদের স্থায়ীকরণের কোনো জবাব না পাই, আগামী রোববার থেকে আমরা প্রতিটি সাব রেজিস্ট্রার অফিসে তালা ঝুলাই দেব অনির্দিষ্টকালের জন্য। এবার সারা বাংলা প্রসঙ্গ। গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন কারখানার শ্রমিকরা। সকাল 8:30 থেকে গাজীপুর এলাকায় তারা টেক্স নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে এই অবরোধ সৃষ্টি করেন। পুলিশ জানায়, মহানগরীর গাজীপুর এলাকায় ওই পোশাক কারখানা গত অক্টোবর মাসের বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ করেন। এক পর্যায়ে তারা মিছিল নিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এসে অবরোধ সৃষ্টি করে। এতে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এর আগে বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক টানা 60 ঘন্টা অবরোধ করেছিলেন টিএনজেড কারখানার শ্রমিকরা। সোমবার রাতে অবরোধ প্রত্যাহার করে নেন তারা। অন্তর্বর্তী সরকারের রংপুর বিভাগ থেকে উপদেষ্টা না রাখাকে চরম বৈষম্য দাবি করে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা। অবিলম্বে রংপুর থেকে উপদেষ্টা নিয়োগ সহ সকল বৈষম্য দূর করতে সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্র আন্দোলনের সমন্বয়করা। অন্যথায় রংপুরকে অচল করতে উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচি সহ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। দুপুরে রংপুর লালবাগ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে মডার্ন মোড়ে অবস্থান কর্মসূচিতে এই হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এ সময় ছাত্র নেতারা বলেন, আবু সাইদের রক্তের সঙ্গে বেইমানি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সরকার গঠনের পর প্রধান উপদেষ্টা রংপুর সফরে এসে আঞ্চলিক বৈষম্য দূর করে রংপুর বিভাগকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবতা এখন ভিন্ন বলেও উল্লেখ করেন তারা। রাজধানীর উত্তরায় বিএনপি নেতা শিমুল আহমেদ ও কামরুল জামানের নেতৃত্বে আনন্দ মিছিল হয়েছে। মঙ্গলবার মিছিলটি উত্তরার 3 নম্বর সেক্টর ফ্রেন্ডস ক্লাবের মাঠ থেকে রাজলক্ষ্মী ঢাকা ময়মনসিংহ মহাসড়ক হয়ে খালপাড়ে গিয়ে শেষ হয়। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও মোস্তফা জামানকে সদস্য সচিব নির্বাচিত করায় ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শিমুল আহমেদ ও ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামরুল জামানের নেতৃত্বে এই মিছিল হয়। পলিথিনে নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে ক্লিন আপ প্রোগ্রাম ও আলোচনা সভা হয়েছে। রাজধানীর খিলগাঁও তালতলা কাঁচাবাজার বণিক সমিতির সভাপতি চৌধুরী মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে কাঁচাবাজারে এই সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আব্দুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন রেজাউল করিম, শেখ মোহাম্মদ আলম, শহীদুল্লাহ সহ অনেকেই। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। প্রায় 3 সপ্তাহ ধরে বাড়ছে আলু পেঁয়াজের দাম। এর মধ্যে পেঁয়াজের দাম লাফিয়ে লাফিয়ে বাড়লেও আলুর দাম বাড়ছে ধীর গতিতে। গত সপ্তাহে প্রতি কেজিতে দেশি পেঁয়াজের দাম বেড়েছিল 10 থেকে 20 টাকা। তার আগের সপ্তাহেও একই পেঁয়াজের একই রকম দাম বেড়েছিল। বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকা কেজি দরে। এদিকে গত সপ্তাহে লাল ও সাদা আলুর দাম বেড়েছিল প্রতি কেজিতে 5 টাকা করে। অপরদিকে বাজারে বেশ কয়েকটি সবজির দাম কমেছে, বেড়েছেও কয়েকটির দাম। দাম কমায় কিছুটা স্বস্তি এসেছে ক্রেতাদের মধ্যে, কিন্তু তারা বলছেন দাম আরও কমতে হবে। একই সঙ্গে আলু পেঁয়াজের মতো নিত্যপণ্যের দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেন ক্রেতারা। শহর থেকে এবার ছাদ বাগান ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন অঞ্চলে, যার ফলে একদিকে যেমন বাড়ছে সবুজায়ন, অপরদিকে বিকশিত হচ্ছে সৌন্দর্য। রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদে বাগান করে তাক লাগিয়ে দিয়েছেন বিচারক সুরুজ সরকার। বাদশাহ ওসমানী তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম।
ছাদ বাগান করে তাক লাগিয়ে দিয়েছেন রংপুরের এক বিচারক। শখের বশে শুরু করা ছাদ বাগান এখন হয়ে উঠেছে সৌন্দর্যের প্রতীক। রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এই ছাদ বাগান দৃষ্টি কাড়বে যে কারো। এই বাগানে আম, কাঁঠাল, ডালিম, বড়ই, স্ট্রবেরি ও ড্রাগন সহ ৩৬৫টি দেশি বিদেশি ফলজ গাছের পাশাপাশি রয়েছে বনজ ও সবজি গাছের সমাহার। রাসায়নিক কোনো সার প্রয়োগ ছাড়াই করা হচ্ছে পরিচর্যা। উৎপাদিত সবজি বিচারক সহ কর্মকর্তাদের পরিবারে মেটাচ্ছে চাহিদা। আমি বাগান পরিচর্যা করি এবং এখানে ৩৬৫টা গাছ আছে। এরকম বাগান আরও সৌন্দর্য হলে আরও ভালো হবে। খুবই ভালো লাগছে। আমার জানা মতে রংপুরে এর চাইতে আর বাগান মানে নাই। বিভিন্ন প্রকারের গাছ আছে, এটা আম গাছ আছে, জাম গাছ আছে, লিচু গাছ আছে, তারপরে ডালিম গাছ আছে। এমন কোনো ফল নাই যে এখানে ছাদে বাগানে নাই আমাদের। শখের বশে তৈরি করা বাগান দেখে অন্যরাও গাছ রোপণে আগ্রহী হবে বলে জানান রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান বিচারক। এখানে আমি 1 বছর আগে যোগদান করেছি। যোগদান করার পরে আমি যখন দেখলাম যে আমার কোনো ল্যান্ড নাই, কিন্তু আমার একটা বড় ছাদ আছে, আমি সেইটাতে নার্সিং করা শুরু করলাম। প্রায় 350 থেকে 400 গাছের যে সমারোহ দেখছেন, এইটা আমার হাত দিয়ে করা। আমার উদ্দেশ্য হলো যে এই ছাদটাকে মানুষের কাছে একটু লুক্রেটিভ করে তোলা, যে আপনার চেষ্টা থাকলে যে আপনি সব জায়গায় সবুজায়ন করতে পারেন। দিন দিন কমছে বৃক্ষ ও আবাদি জমির পরিমাণ। এমন প্রেক্ষাপটে ছাদ বাগান কিছুটা হলেও প্রকৃতির ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে বলে অভিমত পরিবেশবিদদের। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন। এবার জানাবো খেলার খবর। থাকছে ফুটবল। 2 প্রীতি ফুটবল ম্যাচের প্রথমটিতে আজ বাংলাদেশের বিপক্ষে মাঠে নেবে মালদ্বীপ। কিংস এরিনায় খেলা শুরু হবে সন্ধ্যা 6টায়। মালদ্বীপের বিপক্ষে গত বছর অক্টোবরে বিশ্বকাপ বাছাই পর্বে 2 ম্যাচ থেকে পয়েন্ট ছিনিয়ে নিয়েছিল স্বাগতিকরা। নিজেদের মুখোমুখি হয়েছে 18 বার। মালদ্বীপ জিতেছে 6 ম্যাচ এবং বাংলাদেশ জিতেছে 8টিতে। ড্র হয়েছে 4টি ম্যাচ। র্যাঙ্কিংয়ে 2 দলের মধ্যে পার্থক্য থাকলেও পারফরমেন্সে বাংলাদেশ থেকে খুব বেশি এগিয়ে নয় মালদ্বীপ। আগের দিন নিজেদের প্রস্তুতি ভালো বলে জানিয়েছেন টাইগারদের কোচ হাভিয়ের ক্যাব্রেরা। সফরকারী মালদ্বীপের বিপক্ষে সেরাটা দিতে চায় বাংলাদেশ। এশিয়ান টেলিভিশন নিউজ আপডেট পেতে ভিজিট করুন facebook.com/asiantelevisionbd এবং youtube.com/@asiantelevisionbd। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জলবায়ু পরিবর্তনে হুমকিতে মানব সভ্যতা, কপ সম্মেলনে বললেন প্রধান উপদেষ্টা। বিশ্বকে রক্ষায় বিলাসী জীবন আচরণ পরিবর্তনের পরামর্শ। রাজনৈতিক সংকট মোকাবিলায় প্রয়োজন নির্বাচিত সরকার বলেন মির্জা ফখরুল। গুরুত্বপূর্ণ পদে বসে ষড়যন্ত্রে লিপ্ত হাসিনা দোসররা, অভিযোগ রিজভির। এবং শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বলা মূল সাংবিধানিক কনসেপ্টে পরিপন্থী বলেন অ্যাটর্নি জেনারেল। 15তম সংশোধনী বাতিলের দাবি। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় এশিয়ান দেশ সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই।